আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ফ্লাইটের টিকিট না পাওয়ায় মালয়েশিয়ায় যাওয়া অনিশ্চিত প্রায় ৩১,০০০ কর্মীর। অপরদিকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের ২টি আন্তর্জাতিক বিমানবন্দরে ২০,০০০ বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশের অপেক্ষায় অনিশ্চিত দিন যাপন করছেন। উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল ও মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। সকাল থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন মালয়েশিয়াগামী কর্মীরা। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা। চাহিদা বেড়ে যাওয়ায় মালয়েশিয়াগামী ফ্লাইটগুলোর টিকিটের দামও বেড়ে যায় কয়েক গুণ। লাখ টাকা দিয়েও পাওয়া যায়নি বিমানের টিকিট। সন্ধ্যায় মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবুও ফ্লাইটের টিকিট পাননি প্রায় ৩১,০০০ কর্মী। ফলে বেশিরভাগেরই মালয়েশিয়া যাওয়া পুরোপুরি অনিশ্চিত। আমাদেরকে বলা হয়েছে যে এখন আসো, আমরা আসছি, এখন আমাদের টিকিট হাতে পাচ্ছি না। আমাদের ঢাকায় রাখে তারপর বাড়ি চলে যেতে বলেছে। আমরা বাড়ি চলে গেছি, আবার আমাদের নিয়ে আসে আমাদের আজ 3 দিন আসছে, শুধু টিকিটের পরে টিকিট মানে ডেটের পরে ডেট দিয়ে যাচ্ছে। আমরা বিমানবন্দরের ভিতরে ঢোকার পরে ওখানে চেক দিয়ে বলছে যে তোমাদের টিকিট কনফার্ম করি নাই। একটু পর ফোন করে বলতেছে তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসো হোটেলে থাকো, খাওয়া দাওয়ার খরচ আমাদের, ডিটেলস বলে সব, আর ফোনও ধরতেছে না আমাদের। অন্যদিকে কুয়ালালামপুরের 2টি বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছেন প্রায় 20,000 বাংলাদেশি কর্মী। 24 ঘন্টা পার হলেও তাদেরকে কেউ গ্রহণ করতে আসছেন না বলে অভিযোগ অপেক্ষমান শ্রমিকদের। খাবার ও পানীয় ছাড়াই বিমানবন্দরে দীর্ঘ সময় কাটাতে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। অনেকে নিয়োগকর্তা গ্রহণ না করায় বিমানবন্দর ছেড়ে কর্মস্থলে যোগ দিতে পারছেন না বলেও দাবি তাদের। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 31 মে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে আজকের পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না। সরকারের এই ঘোষণার পরপরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ইলিয়াস কমল, মাই টিভি। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশত্যাগ কিংবা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়ার বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দুর্নীতির বিষয়ে সরকার নির্বিকার নয়, আর এ কারণেই অভিযোগ এলে তদন্তে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন ওবায়দুল কাদের। রাকিব হাসানের রিপোর্ট। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রের নামে বিএনপি কারফিউ গণতন্ত্র চালু করেছিল মন্তব্য করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও জানান তিনি। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ না ভোট, যেখানে 114%ও হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস
কিনারায় নিয়ে গিয়েছিল। বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় জানিয়ে তাকে গ্রেফতার করা হবে কিনা তা আদালত দেখবে বলেও জানান ওবায়দুল কাদের। সেই প্রক্রিয়া তো আছে, সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয় উল্লেখ করে খালেদা জিয়ার আমলে প্রধানমন্ত্রীর অফিস দুর্নীতির আখড়া ছিল বলেও অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। জ্বালানির মূল্য বৃদ্ধি মানুষের পকেট কাটার পাইলট প্রকল্প বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। অবৈধ ক্ষমতা ধরে রাখতেই ক্ষমতাসীনরা বিরোধীদের রোধ করতে চায় বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুমা নামাজের পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দোয়া অনুষ্ঠান পূর্ব সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশের আর্থসামাজিক অবস্থা তুলে ধরে এ দুরবস্থার জন্য দায়ী করেন ক্ষমতাসীনদের। বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। লুটারদের রাজত্ব কায়েম হয়েছে। তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়, সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে এই সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের জীবন নির্বাহের উপর বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস উঠেছে, আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলো দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। অন্যদিকে পানি, বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জনগণের রক্ত শোষণ করছেন। পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম, যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, প্রত্যেকটির দাম বাড়বে এখন। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন পার্শ্ববর্তী দেশ ভারতের মদদের কারণেই জনসমর্থনহীন সরকার টিকে আছে। ইন্ডিয়াকে অনেক কিছু দিচ্ছেন, বাংলাদেশটা আগামী দিন অনিশ্চিত সার্বভৌমত্ব একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, এই ভিত্তি ভাঙতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যদিও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের 8 দিন করে রিমান্ড চেয়েছিল ডিবি। এর আগে গত 24 মে এই 3 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 8 দিন করে রিমান্ড মঞ্জুর হয়। তার আগের দিন 23 মে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যেই জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ঘরেই বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, শাড়ি ও গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে মহাসড়ক, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। 2 দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 2022 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের। খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি। রাত্রেবেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো? আমরা আসতেছি মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি, কি করবো এখন? এখানে থাকলে তো আমরা মরমু, এছাড়া কোনো অবস্থা নাই। তবু বাড়িতে ঘরে পানি উঠছিল না, এবার কিন্তু ঘরে মাইরা গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যাই শুধু পানি আর পানি। সাবেক বন্যার চেয়ে বলতে বিগত 50 বছর এই ধরনের বন্যা হয়েছে না। রাত 12টার সময় হয়েছে, আবার হেসে মই থাকতেছি। এখন আমার ঘরে 3টা ঘরে পানি। 2024 বন্যা আমার কাছে মনে হয়েছে সবথেকে ভয়াবহ। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার 5 উপজেলায় 200 বস্তা করে শুকনো খাবার, 15 মেট্রিক টন করে চাউল ও 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা পাকা সড়ক, মাছের পুকুর, ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। ইতোমধ্যেই দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ 13 ঘন্টা সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, ভারী বর্ষণে প্লাবিত ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ঝড়ে গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, এখন আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে। এই সাইডে একটা গেট এরকম টোটালি বন্ধ হয়ে গেছে, এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেলের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে স্ব সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও। 3 জনের প্রাণহানি সহ বহু বাড়িঘর, সড়ক, মাছের পুকুর, ঘের, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। আমি তো 4 ঘন্টা জমিনে যে আমি মুখ করছি, মুখ আমার এই পানিতে সব নষ্ট হয়ে গেছে। কোনো রাস্তা নেই, পানি একা দিয়ে সব তলায় রয়েছে। আমাদের খুবই চলতে কষ্ট। জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘের বাড়ি সব ভেসে গেছে, পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে। SM হামিম, মাই টিভি। রাজধানী বাজারে পণ্যের দাম বাড়াতে একের পর এক অজুহাত সামনে আনছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বন্যা বা কখনো খরার অজুহাত। এবার দাম বাড়াতে আসন্ন বাজেট আর ঘূর্ণিঝড় রেমালের অজুহাত সামনে এনেছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে কেন্দ্র করেও বাজারে মশলার দাম আকাশচুম্বী। আরও জানাচ্ছেন আমেনা হীরা।
2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিপুল সংখ্যক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতাসে ভাসা এমন খবরে বাজেট প্রস্তাবের আগেই ইচ্ছেমতো দাম বাড়িয়ে বসে আছেন ব্যবসায়ীরা। বাজেট ঘোষণার আগেই কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ সহ বেশ কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়িয়ে করেছেন আকাশচুম্বী। আর ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার দাম এখন চড়া। বিশেষ করে এখন এলাচি, লং, গোলমরিচ, তারপরে আপনার এই কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলি মানুষ সবসময় কম বেশ কিনে, এগুলির দাম অস্বাভাবিক বেশি। কোরবানি ঈদ উপলক্ষে আপনার মশলা বাজার সম্পূর্ণরূপে চড়া বললে চলে। বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, মনিটরিংও আছে, কিন্তু থাকা সত্ত্বেও যারা ইম্পোর্টার বা যারা গোডাউনজাত মোকামজাত আছে তারা একটু দামটা বেশি হাঁকতেছে। গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে ইলিশ মাছের, তবে দাম বেড়েছে অন্যান্য মাছের। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে তেল, চাল, ডাল, চিনি, ডিম, গরুর মাংস ও সব প্রকারের মুরগির মাংসের। কেজি 450 টাকা 3 কেজির সাইজ, আর 4 কেজির যেটা 500 550 টাকা কেজি। শাকসবজিও কম, তার দাম বেশি, তার জন্য ডিমটা একটু টানতেছে বেশি, এই জন্য ডিমের দাম গত সপ্তাহে যেটা ছিল এখন ওইটা আছে। এদিকে কাঁচামরিচের ঝাঁজ পুরো বাজার জুড়ে। গেল সপ্তাহের 80 টাকা কেজি দরের মরিচ এখন বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা দরে। এছাড়াও যে কোনো ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 15 টাকা। এর আগে সপ্তাহে কিনছিলাম ম্যাডাম মাত্র 80 টাকা দিয়ে, আর আজকে কিনলাম আধা কেজি 80 টাকা দিয়ে। মাঝখানে আরো দাম ছিল, আজকে একটু কমছে তুলনামূলক একটু। বাজেট প্রস্তাবের আগেই বাজারে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো হয় এমন অভিযোগ ক্রেতাদের। যেখান থেকে প্রোডাক্টটা আসে ওইখান থেকে যদি মনিটরিং করা হয় দামটা অনেক কমে যাবে আমার কাছে মনে হয়। কারণ হলো দেখা যাচ্ছে যে এখানে মধ্যস্থভোগীরা অনেক টাকা নিয়ে যায়। বাজেটের আগে যেহেতু এত বাড়ছে, বাজেটের পর তো আরো বাড়বে, কি যে হবে বাজারের অবস্থা আল্লাহই জানে। কারণে অকারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি করেন ভোক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হিসেবে তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে জঙ্গিবাদের যে আশঙ্কা সরকার দীর্ঘদিন ধরে করে আসছে, ক্যাম্পে ইতোমধ্যেই সেই আলামত কিছু কিছু দেখা যাচ্ছে। তাই জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কাজটি করে যাচ্ছে। আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ আওয়ামী লীগের সৃষ্টি অভিযোগ করে তাদের সব অপকর্মের দায়ভার ক্ষমতাসীনদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্যই দুদক দিয়ে নাটক সাজানো হচ্ছে কি না সে প্রশ্নও তোলেন গণতন্ত্র মঞ্চের এই নেতা। জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা চালকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক এই দুই কর্মকর্তাকে আটক এবং দেশের অন্যান্য দুর্নীতিবাজদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারের সদিচ্ছার প্রমাণ দিতে বলেন সাইফুল হক। আনারকে কারা তৈরি করেছে, বেনজিরকে কারা তৈরি করেছে, আজিজকে কারা তৈরি করেছে? এই বর্তমান সরকার এদেরকে তৈরি করেছে। এদের যে দুষ্কর্ম কুকর্ম তার দায়িত্বভার সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে পেট্রোল ও অকটেনেরও। এই দুটি জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে 2.5 টাকা করে। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 107 টাকা থেকে 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা করা হয়েছে। পেট্রোলের দাম 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মে মাসে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 124 টাকা 50 পয়সা।
অকটেনের দামও লিটারে 2.5 টাকা বাড়ানো হয়েছে। 128 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 131 টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত মূল্য আগামীকাল 1 জুন থেকে কার্যকর হবে। সরকারের 100 বছরের মহাপরিকল্পনা অনুযায়ী নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর 72 কোটি টাকার বাড়তি ফসল উঠবে কৃষকের ঘরে। একই সঙ্গে জ্বালানি খাতে সাশ্রয় হবে প্রায় 17 কোটি টাকা। এমন কার্যকরী প্রকল্পটি অবৈধ দখলদারদের কবলে পড়ার রেশ গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। স্রোতস্বিনী বুড়ি তিস্তা নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী ডিমলা ও জলঢাকা উপজেলার 69 কিলোমিটার প্রভাবিত হয়ে অববাহিকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয়। 60-এর দশকে তৎকালীন সরকার 1217 কিলোমিটার জমি অধিগ্রহণ করে 91.6 মিটার দৈর্ঘ্যের 14টি জলকাপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নিরবিচ্ছিন্নভাবে সেচ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার। তবে যে জলকাপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল 750 কিউসেকেরও বেশি, সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাঁধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণে, অলসতার কারণে বর্তমান সেচ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই নালা ক্যানাল দিয়ে পানি এসেছিল, আমরা হাঁস পুষছিল, মাছও আসছিল। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা 667 একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি 5টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে 98,64,94,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফল ভোগীদের। ভেকুটাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গুলোকেও আগুন লাগিয়ে দিল। যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি। 10,000 সুফলভোগী মানুষের উপকৃত হবে। বুড়ি তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে 2022 সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন, ভেকু, মোটরসাইকেল পুড়ে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা। প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় 6,27,000 মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরকারের এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি, আশা করছি খুব দ্রুতই এই কাজ আবার শুরু করা সম্ভব হবে। বুড়ি তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার। আবু সাইদ অপু, মাই টিভি। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 51,403 জন হজযাত্রী। মোট 131টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 47,565 জন সৌদি গেছেন। শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে এ পর্যন্ত মোট 131টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 64টি, সৌদি এয়ারলাইন্সের 42টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 25টি ফ্লাইট পরিচালনা করেছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ফ্লাইটের 62% ফ্লাইট আর মোট হাজিদের মধ্যে 62% সৌদি পৌঁছেছেন। শেষ হজ ফ্লাইট আগামী 10 জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 22 জুলাই। জানাবো প্রবাসের খবর। কুয়েতে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন কাজে বাংলাদেশের শ্রমিকদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। সাধারণত বাংলাদেশিরা দেশটিতে কোম্পানি ভিসায় যান কাজ করতে।
কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বাড়তি আয়ের আশায় কোম্পানির নির্দিষ্ট সময়ের কাজ শেষে নিজ দক্ষতা অনুযায়ী অবসর সময়ে পার্ট টাইম কাজ করেন অনেক প্রবাসী। তাদের আয়ের অন্যতম একটি উৎস ছিল বাড়তি এই শ্রম বিক্রি। কিন্তু বর্তমানে দেশটিতে প্রবাসীদের বাড়তি কাজের সুযোগ কমেছে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে দেশটি। বর্তমানে আকামা আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 17 মার্চ থেকে 17 জুন 3 মাসের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অভিযানে গ্রেপ্তারদের নিজ দেশে ফেরত পাঠানো সহ আইন অনুযায়ী জেল জরিমানা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মালয়েশিয়া বিএনপি। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে বুকেত বিন্তানের রেস্টুরেন্ট পিঠাঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল লিটন, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সহ আরো অনেকে। মালয়েশিয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ও দেশীয় পণ্যের মিনি মার্কেট। দেশটিতে থাকা 15 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের চাহিদার ভিত্তিতে শহর থেকে গ্রামে গড়ে উঠছে দেশীয় খাবারের রেস্টুরেন্ট ও বাংলাদেশি পণ্যের মুদি দোকান। ফলে প্রবাসে বাংলাদেশিরা পাচ্ছে দেশি স্বাদ ও সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশের প্রায় 15 লাখ প্রবাসী মালয়েশিয়ায় বসবাস করছেন। দেশটির সাথে ধর্মীয় সংস্কৃতি এক হলেও বাংলাদেশিদের খাদ্যাভ্যাসের সাথে রয়েছে বিস্তর ফারাক। বাংলাদেশিরা বাহারি মশলায় অভ্যস্ত হলেও মালয়েশিয়ানরা অভ্যস্ত ইন্দোনেশিয়া ও চাইনিজ ঘরানায়। তাই প্রবাসী বাংলাদেশিরা এসব খাবারে অভ্যস্ত হতে না পেরে তাদের ভরসা দেশীয় খাবার। দেশটিতে বছরে লক্ষাধিক বাংলাদেশি পর্যটক আসেন। পর্যটক আর শ্রমিকরা দেশটিতে এসেই মালয় খাবার খেতে পারেন না। তাদের চাহিদার ভিত্তিতে এখন হাজার হাজার বাংলা রেস্তোরাঁ ও মিনি মার্কেট গড়ে উঠেছে। একই সঙ্গে গড়ে উঠছে লাখো বাংলাদেশি কর্মসংস্থান। এখানে মালয়েশিয়া বসে বিদেশে বসে দেশীয় পণ্যের স্বাদ পাওয়া যায়। যেমন বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য আমি পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। হাতের কাছে নিজেদের প্রয়োজনীয় পণ্য ও খাবার পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। সকল ধরনের দেশীয় পণ্যগুলো আমরা পেতে পারি। পাশে যে রেস্টুরেন্টটি রয়েছে, যেখানে আমরা এই মালয়েশিয়া থেকে বাংলাদেশের সকল খাবার, সুস্বাদু খাবারগুলো আমরা এখান থেকে খেতে পারি। বাঙালি খাবার আমরা পাবো এখানে। আমাদের কাজ কাম এখন একটু কম, 5টা ছুটি হইলে আমরা এখানে আসলাম, আনন্দ করলাম, খাবার দাবার খাইলাম। যে আসলে এখানে দোকানটা দেওয়ার নেতায় আমাদের অনেক উপকারী হয়েছে। বাংলাদেশের মালামাল সবকিছু পাইতেছি, বাংলাদেশের পণ্য আমরা বিদেশের মাটিতে বসে পাইতেছি। প্রবাসী কর্মীরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে নিজের খাবার তৈরি করা অনেক সময়ই কষ্ট হয়। তাই দেশীয় খাবারের রেস্টুরেন্ট থাকায় তাদের অনেক পরিশ্রম বেঁচে যায়। তবে শুধু প্রবাসী বাংলাদেশই নয়, মালয়েশিয়ানদের মাঝেও জনপ্রিয় হচ্ছে বাংলা খাবার। বিশাল এই বাংলাদেশি বাজারের ফলে বাড়ছে প্রবাসীদের আয় ও বাংলাদেশে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ইলিয়াস কমল, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আজ মধ্যরাতে শেষ কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় বিমান টিকেটের জন্য হাহাকার। কুয়ালালামপুরে বিমানবন্দরে অপেক্ষমান 20,000 কর্মী। বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে জানা নেই বললেন ওবায়দুল কাদের। টাকার পাহাড় গড়েছে ক্ষমতাসীনরা, মন্তব্য বিএনপি নেতাদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদে।